আমি আসলে কথাগুলো কোত্থেকে শুরু করব আমি বুঝতে পারতেছি না। যেহেতু অনেক দিন যাবত আমি আপনাদের সাথে অ্যাক্টিভ না বা কে কোথায় কি আকাম করতেছে বা কুকাম করতেছে সেটা আমার এখন মানে দেখার সময়ও হচ্ছে না। আমি যখন লাস্ট একটা ভিডিও আপনাদের সাথে মানে ছাড়ছিলাম তখনই আমি বলছিলাম যে আমার ঠান্ডা লাগছিল। আল্লাহর রহমতে ঠান্ডাটা কমছে, কিন্তু হালকা হালকা গলায় একটু খুশখুশানি আছে। যাই হোক, আর এছাড়া তো আদার্স নিজের পার্সোনাল লাইফ নিয়ে তো অনেক বিজি থাকি। ওইভাবে আর সেরকম করে কারো ভিডিও বা কার মানে এত খোঁজ নেওয়ার এখন সময় হয় না আর কি। যাই হোক, তো আমি রিসেন্ট একটু একটু ভিডিও দেখি। তা এমন না যে আমি দেখি না, দেখি। তো লাস্ট আমি ফাতেহারে নিয়ে মনে হয় জুতা মারছিলাম বা যাই হোক যারে মারছিলাম মনে নাই। তো এখন ফাতেহার একটা কথা আমার খুব মনে পড়তেছে, অতীতে অনেক বলছে। তো আমি আজকে ওই কথাটা দিয়েই শুরু করি। আসসালামু আলাইকুম। তো যাই হোক, ফাতেহার যখন প্রথম মানে খুব ভদ্রভাবে 2018 সালে যখন ভিডিও বানাইছে, মানে যখন ফাতেহা প্রথম আর কি বলতে পারেন যে ব্লগ করে আর কি। তো অলরেডি সবাই তখন গিয়ে ফাতেহারে খুব ভালো মানুষ হিসেবে কিন্তু চিনতেন যে ও মাই গড, এত সুন্দর একটা মহিলা বাংলাতে কথা বলে, হিজাব টিজাব পইরা মাথা ঢাইকা, মানে আল্লাহ খোদার নাম ছাড়া তার মুখে আর কোনো নামই নেই। কিন্তু ওর ভিতরে যে কাহিনী, ও যে একজন দৌলদিয়ার ছিল, কি বলবো, সদস্য ছিল, সেটা তো আপনারা মানে ওই যে কি বলে, ওই যে মরিয়মের বাবা মানে সারিকার বাবা আসার পরে তো আপনারা বুঝতে পারছেন। এর আগে তো আপনারা আমি বুঝি নাই, আমি তো বুঝি নাই। আমি খালি চিন্তা করতাম যে একটা মানুষ কত সুন্দর করে কথা বলে, ও মাই গড, এরকম করে আমিও কথা বলতে পারি না। আর সুন্দর সুন্দর কথা বলা মানুষগুলো আমার খুব পছন্দর, ঠিক আছে, মানে অনেক পছন্দের হয়ে থাকে। আর বিশেষ করে কিউট আপুদের দেখলে আমার এত ভালো লাগে যা বলার মতো না। সুন্দর মানুষের প্রশংসা করতে হয়, সুন্দর বলতে হয়। যাই হোক, তো ফাতেহারে তখন বলতে পারেন এক হিসেবে একটু ভালোও লাগছিল, যেহেতু মনে করেন যে আমরাও তখন ব্লগ করি না বা মানুষের পার্সোনাল লাইফ দেখতে কার না ইচ্ছা করে। যাই হোক, খুব সুন্দরভাবে কথাবার্তা বলতো, হ্যাঁ, সাবলীলভাবে, তো এটা সবাই ভালো লাগতো। তো যাই হোক, তো ওর ব্লগের মধ্যে একটা সময় একটা কথা বলছিল যে ইউটিউব থেকে মানে হয়তো তখন কোনো রোস্টাররা হয়তো কোনো কথা বলছিল যে ইনকাম নিয়ে আর কি কোনো কথাবার্তা হয়তো বলছিল। কারণ আমি তখন তো আর ওই রোস্টিং যে করবো বা এদেরকে জুতা পিঠা আজকালা বাস যে দিব ওইটা মাথায় আসে নাই আমার। ওদের ভিডিও দেখুন তো দূরের কথা, ওই হালকা পাতলা ইউটিউব যখন সাজেস্ট করতো, হোম পেজে যখন সাজেস্ট করতো, ওই তখনই সামনে পড়তো, তখনই ক্লিক করতাম আর কি। যাই হোক, আর মিথ্যা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও বানালে তো মনে করেন ওটা যদি রিচ হয় তাহলে তো ইউটিউব ওটা হোম পেজে ডাইরেক্ট নিয়ে আসি, তো সার্চ দেওয়াও দেখতে হয় না। আমার ক্ষেত্রেও সেটাই ছিল। মাঝে মাঝে একবার দুবার একটু দেখতাম, অ্যাডটা দেখতাম, অটটা দেখতাম। এর আগে টিশার্টটা একবার দেখছিলাম যে বাপ্পি টিশার্টের রাইখা তানজিলারে নিয়ে ঢাকায় ছিল, ওইটা নিয়েও রোস্টিং হয়েছিল। তো তখনকার গিয়া রোস্টিংয়ের যদি বলি, মানে তখন টপে ছিল গিয়া ওই যে কী জানি একটা আপু, ওই যে কি ড্রামা ডিটেকটিভ মনে হয় না কি জানি, ওই একটা আপু ছিল আর কি। তো তখন ওনার চ্যানেল আমার সামনে সাজেস্ট করতো। যাই হোক, এত কথা না বলি। তো সব কিছু মিলাইয়া ফাতেহার একদিন একটা ভ্লগ দেখতেছিলাম। সেই ভ্লগের মধ্যে ফাতেহা তার ইনকাম সম্পর্কে বলতেছিল যে আমরা যা ইনকাম করি তা চা নাস্তারও টাকা হয় না, হ্যাঁ, চা নাস্তার টাকা হয় না। তারপরে মানুষ খারাপ বাজে কথা বলে, এই বলে সে বলে, চা নাস্তারও টাকা হয় না। বুঝেন, যাদের চ্যানেল হাই, মানে হাই বলতে হাই ভিউজ হয়, 1 লাখ 2 লাখ 1.5 লাখ এরকম ভিউজ যাদের হয়, তাদের কোনোদিনও চা নাস্তার খাওয়ার টাকা ওঠে না। যাই হোক, চা নাস্তা খাওয়ার টাকা কাদের ওঠে জানেন? এই যে আমাদের মতো ছোটোখাটো মানুষদের, মানে এই ছোটো যেই চ্যানেলগুলো দেখতেছেন, এগুলো থেকে হয় কি, যখন ইউটিউব মনিটাইজেশনটা দেয়, পার্টনার প্রোগ্রামের সাথে যখন আমাদেরকে নিয়ে যায়, সমস্ত ক্রাইটেরিয়া যখন পূরণ করে যখন ইউটিউবের সাথে যখন আমরা যুক্ত হয়ে যাই, হ্যাঁ, তখনকার গিয়ে দেখা গেছে তখন আমাদের চ্যানেলের আর্নিং শুরু হয়। তো সেই সময় থেকে যদি আর্নিং করি মাসে ধরেন যে 10,000 টাকা আসতেও সময় লাগে, $100 পূরণ করতে হয়, তারপরে গিয়ে আপনার টাকাটা অ্যাডসেন্সে দেয়। তো দেখা গেছে যে ওই সময় আর কি চ্যানেল যখন নতুন মনিটাইজেশন হয়, সেই সময় গিয়ে একটা টাকা আসে, যেটা মনে করেন যে মধ্যবিত্তদের বলতে পারেন যে এটা ওনাদের জন্য ভালো। তো 10,000 12,000 টাকায় ঘরে বসে পাওয়াটা তো চাটাখানি কথা না। তো এখন কথা হইতেছে গিয়া যে ফাতেহাদের চ্যানেল থেকে যেরকম ইনকাম হয়, তো সেটা আসলে চা নাস্তা খাওয়ার টাকা না। আচ্ছা,
10 থেকে 15,000 20,000 টাকা এটা কি চা নাস্তা খাওয়ার টাকা হয়? আমার একটা প্রশ্ন আপনাদের কাছে আমি রাখলাম যে 10 থেকে 20,000 টাকা যারা ইউটিউব থেকে ইনকাম করে তাদের কাছে কি মনে হয় যে এটা চা নাস্তা খাওয়ার টাকা? এটা এর থেকে আরও বড় কিছু হইতে পারে না? একটা মধ্যবিত্ত পরিবারের বলতে পারেন যে টাইনা টুইনা হলেও 20,000 টাকা দিয়ে মাসের সংসার কাভার হয়ে যায়। যদি ধরেন স্বামী স্ত্রীর দুজন থাকে, একটা বাচ্চা থাকে, যদি পড়াশোনা না করে, বুঝে নিত ছোটো বাচ্চা, ধরেন আবদিয়ার সাইজের যে বাচ্চাটি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে ওইটা কি চা নাস্তা খাওয়ার টাকা হয়? 10-20,000 টাকা কি চা নাস্তা খাওয়ার টাকা? ওয়াও, কত নাটক! যাই হোক, ওগুলা তো অত কিছু তো তখন বুঝতাম না। হ্যাঁ, হালকা পাতলা তখন ইউটিউবে আসতেছি এরকম আর কি। তো এরপরে ফাতেহা জমি করছে, ফ্ল্যাট কিনছে, আরও বুঝেন তো এলিটদের মতো চলাফেরা করে। তো এখন আমার কথা হইতেছে যে ফাতেহা যে ওই সময় কইছে যে ইউটিউব থেকে যা ইনকাম হয় চা নাস্তা খাওয়ার টাকা, ওনার ভাবির একটা প্রসঙ্গ টানছিল ওইটার মধ্যে, আমার এখন মনে নাই ভাই, যেহেতু 2018 সালের কথা, আমার এখনকার কথা তখন মনে থাকে না, সুতরাং 18 সালের ব্যাপার আমার ওটা মাথায় নেই। তো তার ভাবির একটা প্রসঙ্গও মেবি টানছিল। তো যাই হোক, তো এখন কথা হইতেছে যে যাদের মানে ইউটিউবের থেকে আহামরি ইনকাম হয় না, যাদের চা নাস্তা খাওয়ার টাকা হয়, তারা কীভাবে স্বর্ণের ঘড়ি কিনে? আমার একটু এটা কন যে তারা কীভাবে স্বর্ণের ঘড়ি কিনে, তারা কীভাবে আইফোন কিনে, তারা কীভাবে গিয়া ফ্ল্যাট কিনে, ফ্ল্যাট বুকিং করে, এই করে সেই করে, গাড়ি কিনে, বাড়ি করে, এগুলো করে কেমনে ভাই? চা নাস্তা খাওয়ার না টাকা? তা চা নাস্তা খাওয়ার টাকা যদি হয়ে থাকে তাহলে তারা আইফোন কিনে কেমনে? তারপরে গিয়ে বলতে পারেন যে স্বর্ণের ব্রেসলেট কিনে কেমনে, কয়দিন পর স্বর্ণ কিনে কেমনে, কয়দিন পর হান্ডি পাতিল কিনে কেমনে, তারপরে কয়দিন পরে ভুংবাং 420 এগুলো করে কীভাবে? চা নাস্তা খাওয়ার না টাকা? চা নাস্তার টাকা দিয়ে তো মনে করেন যে আইফোন পাওয়া যাইব না, আইফোনের যে একটা ব্যাক কভার সেটাও তো পাওয়া যাইব না। তা সেখানে গিয়ে তার ভাবি এখন স্বর্ণের ঘড়ি পড়তেছে, এটা কি মানে কোত্থেকে, কোন কুয়ার থেকে ইনকাম হইতেছে? ইনকামের সোর্সটা কি? তো আমি মনে করি যে ফাতেহাদের যদি সৎ সাহস যদি থাকে, তাহলে তারা জানি তাদের চ্যানেলের যে লাইফ টাইম যে ইনকামটা, ওইটা জানি পাবলিকের সামনে শো করে, যে এই যে আমাদের ইনকাম, লাইফ টাইম যে শোটা হয়, মানে ইনকামটা হয়, ওইটা জানি একটু শো করে মানুষেরা দেখায় যে তারা কত ইনকাম করছে, প্লাস লাস্টের 1 বছরে কত ইনকাম করছে। এই যে গেলে আর্নিংয়ে, মানে আমাদের তো ধরেন যে ওয়াইটি স্টুডিওর মধ্যে ঢুকলে আর্নিংয়ের একটা অপশন দেখায় সাইডে কোনায়, তো ওইখানে ঢুকলে পরে দেখা যায় যে ওয়াচ আর্নিং বা এরকম সামথিং একটা কিছু দেখায়। তো ওইখানে দেখা যায় যে লাস্টের 1 বছরে কত ইনকাম করা হয়েছে। তো ফাতেহা এটা একটু দেখাবেনি। তারপরে আবার এটাও যদি না হয়, তাহলে ফাতেহা যে 2018 সালে যেই ধরনের ফাতরামি যে করছিল, যে চা নাস্তা খাওয়ার টাকা হয়, তাহলে ফাতেহার ব্যাংকে তো সেই স্টেটমেন্ট আছে, তা ওই ব্যাংকের স্টেটমেন্ট গাইটা একটু বের করে দেখাবে নি যে ওই সময় ফাতেহা কত ইনকাম হয়েছিল। হ্যাঁ, আমি বলতেছি না যে ফাতেহা ভুল বলছে, আমি তো যে বললামই যে শুরু ইনকামটা যখন শুরু হয়, সেই ওই যে পার্টনার প্রোগ্রামের সাথে যখন জয়েন হয়, তখনকার গিয়ে ভিডিও দেওয়ার পরে গিয়ে ইনকাম আসা শুরু করে। ধরেন আজকে আমার পার্টনার প্রোগ্রামের সাথে আমি জয়েন হয়েছি, আমি এরপরের থেকে ভিডিও দিব, সেই পরবর্তী সময় থেকে ভিডিওতে আমার টাকা দেবে। অথচ আমি যে আগের ভিডিওগুলো যে দিছিলাম, সেইগুলো থেকে, মানে যেগুলোতে আমি ওয়াচ টাইম পূরণ করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছি, সেটার টাকা কিন্তু আমাকে ওই দিনই দিবে না, সেটা থাকবে চ্যানেলে থাকবে, তারপরে কেউ যদি সেটা ক্লিক করে দেখবে, তারপরে আমাদেরকে টাকা দিবে, এছাড়া না। তো যাই হোক, আজকে ফাতেহা যে ওদিনকে যখন ভাবির ঘড়ি দেখাইছিল, স্বর্ণের ঘড়ির যে কথা বলছিল, তিশা অনেক নাচানাচি করতেছিল, ঘড়ি, তার একটা স্বপ্ন স্বর্ণের ঘড়ি কিনবে, তার একটা স্বপ্ন সে স্বর্ণের ঘড়ি পরবে। তো ফাতেহা এটা নিয়ে খুব নাচানাচি করতেছিল। তো বেশ ভালো কথা, ফাতেহা যেহেতু নাচানাচি করতেছে, যাদের ইউটিউব থেকে চা নাস্তার টাকা হয়, তাহলে তারা স্বর্ণের ঘড়ি কীভাবে পরে? চা নাস্তা টাকার কথা যদি আমি কইতে পারি, তাহলে যদি আমি বলি, তাহলে হ্যাঁ, আমি বলতে পারবো যে আমাদের যে ছোটো চ্যানেল, যে 10-12 হাজার সাবস্ক্রাইবারের যে চ্যানেল, এইখান থেকে আমরা চা নাস্তা খাওয়ার টাকা পাই। কিন্তু বড় চ্যানেল যাদের আছে, 1-1.5 লাখ সাবস্ক্রাইবারের যেই চ্যানেলগুলো আছে, যাদের ভিউজ মনে করেন আকাশচুম্বী, তারা কোনোদিনও চা নাস্তা খাওয়ার টাকা পায় না ভাই। আমি কইতাছি একেবারে স্টেপ, মানে সিল মাইরা দিমু এই কথাটার মধ্যে, যে তারা কোনোদিনও ওই চা নাস্তা খাওয়ার টাকা পায় না ভাই। মাসে মনে করেন ঘরে বইয়া 20, 25, 30, 35, 40 হাজার টাকা, ওইটা কোনো চা নাস্তা খাওয়ার টাকা না। ফাতেহারা এত এলিট সোসাইটির হয়ে যায় না গিয়া যে তারা 20, 30, 40 হাজার টাকা দিয়া চা নাস্তা খায়। ফাতেহাদের দিন কেমনে গেছে সেটা কিন্তু খুব ভালো করে যে বাপ্পির আচার আচরণে কিন্তু বোঝা যায়, বুঝতে পারছেন? সুতরাং চা নাস্তা খাওয়ার টাকা না। তো এখন যে এই যে ভুংভাং 420 হয়, এখন এইটা কিনা হয়, ওইটা কিনা হয়, এই টাকার উৎস থেকে হয় ফাতেহার তলা ভাড়া দেয়, আর না হলে ফাতেহা ওনার মাকে, আম্মাকে, তো এমনিতেও মরা মানুষ, বাপে মরছে, বাপেরও ভাড়া দিয়ে খাইছে, মা মরছে, মারেও বেচা 2 ভাই বোনে খাইছে, এখন মারেও মনে হয় হেডি করেই
টাকা পয়সা আনতে কইছে বা যেমনি হোক যাই হোক কইতে চাই না এরকম কথাবার্তা। তো সেই হইতেছে গিয়ে তাদের ইনকামের উৎস। নাইলে তো আমি দেখতাছি না যাদের চা নাস্তা খাওয়ার টাকা হয় তারা তো আর আইফোন কিনতে পারে না ভাই। লাইক সিরিয়াসলি 40,000 টাকাও যদি ইনকাম করে সেটা কেমনি চা নাস্তা খাওয়ার টাকা হয়? সেটা তো ভালো মতো করে সংসার খরচ চলে যায়, মাসের 1 মাসের সংসার খরচ উঠা জায়গা 40,000। আমি কম কইলাম 40,000 টাকা দিয়ে। দেখেন তানজিলার শ্বশুরবাড়ির কি অবস্থা কি। তানজিলার শাশুড়ি আগে 5,000 টাকা দিয়ে সংসার চালাইতো। সেই তানজিলার শাশুড়ি এখনকার গিয়া কি করে, প্রত্যেকদিন মাংস খায়, মাছ খায়, এটা খায় সেটা খায়। অথচ তানজিলার শাশুড়ির আগের অবস্থানগুলো যদি আপনারা বিবেচনা করেন বা আপনারা যদি নিজের চোখে দেখতে চান, তানজিলার শাশুড়ির চ্যানেলে যান, সোজা কথা পাওয়া যাবেন গা কীভাবে দিন পার করছে। হ্যাঁ, তো সেইখানে তানজিলা যাওয়ার পরে কিন্তু এই কাহিনী হয়েছে। তখনকার তানজিলার ইনকামও ছিল না, এর জন্য তানজিলা মানে সাকিবের মা এরকম প্রত্যেকদিন বড় বড় মাছও কাটে নাই, চোখেও দেখে নাই, বুঝলেন না? 5,000 টাকা দেয় ভাই এই জামানায় 2022, 23, 24 বা 20 এখান থেকে মনে করেন 20 থেকে শুরু করেন, করোনার পর থেকে শুরু করেন, জিনিসপত্রের দাম কীরকম ছিল। তো সেই আমল থেকে যদি 5,000 টাকা দিয়ে সংসার চলে, তাহলে সেখানে কী খাইছে না খাইছে চ্যানেলের মধ্যে আছে। একটু গুড় আনলে পরেও ওইটা দিত, যে হেনতে সেনতে টুহাইটা হায় আইনা এনদা বেড়া খায়া জীবিকা নির্বাহ করছে। তো সেই মহিলা এখন মাছ মাংস প্রত্যেক দিন খাই। এটা আবার কয় যে আমরা প্রত্যেক দিন মাছ মাংস খাই, আগে চোখেও দেখে নাই, নিরামিষ খাইছে। যাই হোক, কীভাবে খাইছে? তানজিলা টাকা দেয়া। তার মানে চিন্তা করেন যে কত টাকা কামাই করলে প্রত্যেক দিন ওই মহিলা মাছ মাংস খাওয়ার যোগ্যতা এখন রাহি। হ্যাঁ, ওই মহিলার সংসারের খরচ তানজিলা চালায় 20,000 টাকা না, 30,000 টাকা না, আরও বেশি পায়। তা আমি সেখানে 40,000 টাকা ধরছি যে যাক 40,000 টাকা পাক। তো সেইখানে ফাতেহা কয় চা নাস্তার টাকা খায়। হ্যাঁ, আরে আল্লাহ রে আল্লাহ, কী কম আর কিছু বলার নাই। মিথ্যা কথা কইতে এদের দাঁত পড়ে গেছে, মুখ বেঁকা হয়ে গেছে, তিশা তো পেশপাশানি কথাবার্তা শুরু হয়ে গেছে। আপনারা দেখছেন অলরেডি শুরু, মানে কি অবস্থা। এটা তো শুধুমাত্র ধাপ, আরও কত ধাপ আছে, কত কিছু যে আমরা দেখবো, জাতি দেখবে, এটার জন্য ওয়েট করতে হবে। আচ্ছা, যাই হোক, কত কিছু হবে সেটা আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ দেখতে পারবো, ওইটা নিয়ে আর টেনশন নেই। তো এখন এই যে তিশার আরও কিছু কুকীর্তি শুনেন, কতগুলা বলবো আসলে সময় করে নিয়ে আসতেও পারতেছি না, বলতেও পারতেছি না। যাই হোক, যেটা হইতেছে যে তিশা ডাক্তার যে দেখাইতে গেছিল ওই যে রাজশাহীতে, তো রাজশাহীতে ডাক্তার দেখাতে গিয়া যেরকম স্যাবলামি কইরাইছে আপনারা জানেন। ডাক্তার বেটায় যে বলছে যে এখানে কি অক্ষর আছে, কি আছে না আছে দেখেন, কি করছে না করছে সেটা আপনারা দেখছেন যে কেমনে কি কইতে পারছে না কইতে পারছে। পরে এক সময় ডাক্তারের সাথে কথা কইতেছিল যে আমি অনলাইনের যে নডি, ও অনলাইনের যে যাত্রা করে ওইটা এখন আমার তো যেমনি করে হোক, ধরেন আমার একটা 10 তলা বিল্ডিং আছে, সাপোজ ধরেন আমার বাড়ি নাই, আমার বাপের বাড়ি আছে ঢাকায়। এখন আমি আপনাদেরকে এই জিনিসটা বলবো কিভাবে? হ্যাঁ, কিভাবে বলবো যে আমার বাপের বাড়ি আছে, আমার বাপের এই আছে, আমার বাপের সেই আছে। হ্যাঁ, যেহেতু বাপের আছে, বাপের থাকলে তো আমার অটোমেটিক্যালি হয়। তো সেই ক্ষেত্রে আমার তো এই আছে। হ্যাঁ, আমি আপনাদের কেমনে বুঝামো যে আমি অজপাড়া গায়ের থেকে আহিনি? এখন আমার যেমনে হোক সিনায়া, বিনায়া, ইনায়া, মিনায়া, আমার কিন্তু কইতেই হইব যে আচ্ছা অমুক জায়গায় কীরকম বলেন তো? না, আমি জানি আমার বাপের হইনে আমার নিজের বাবার বাড়ি আছে, তো এটা মানে যে কোনো উসিলাই হোক। ধরেন আপনাদের ঘরে 10 ভরি গোল্ড আছে বা 5 ভরি গোল্ড আছে, আপনারা বলবেন কেমনে? কারণ বলবেন সেরকমভাবে প্রত্যেকদিন 1 ভরি করে পয়রা নিচে নামবেন, এক এক সময় এক একটা পয়রা নিচে নামবেন। ধরেন 4 তলায় যদি থাকেন, 3 তলায় যদি থাকেন, নিচতলার ভাড়াটা এরা দেখাইতে হবে। রাস্তায় নামবেন, আশেপাশের বিকেলবেলা থাকে না মহিলারা নামে আড্ডা দেয়, তো ওনাদেরকে দেখাবেন কিভাবে নামবেন। নাইমা একটু ওনাদের সাথে যে গল্প গুজব করবেন, হ্যান করবেন ত্যান করবেন, আপনার কিন্তু দেখানোও হয়ে গেল, শো করা হইলো, নিজের মনের তৃপ্তিও পাইলেন। তো তেমনিতে তিশা যেটা করছে সেটা হইতেছে গিয়ে সে যে অনলাইনে কাজ করে, চাকরি করে, সেটা অনলাইনে ঠাপাঠাপি করে, সেটা যে পরীক্ষা নিরীক্ষা করতেছে সে আসলে ডাক্তার কিনা আমি আসলে জানি না। অনেক ডাক্তাররা দেখা গেছে যে পরীক্ষা নিরীক্ষা করতে বলে কইরা রিপোর্টটা নিয়ে ডাক্তারের চেম্বারে সরাসরি ঢুইকা যায়, তারপরে ওই দেখে রিপোর্ট দেখে ডক্টরের যা পদক্ষেপ নেওয়ার দরকার নেয়। আবার কিছু ডক্টর আছে যে নিজেরাই পরীক্ষা নিরীক্ষা করে। হয়তো আমি জানি না উনি আসলে ডক্টর নাকি, যাই হোক আমি ওনার ব্যাপারে কোনো কথাই কইতে চাইতেছি না।
তো তিশা যখন অক্ষরগুলা দেখছে, দেখার পরে যখন গিয়া মানে তার মাথা ব্যথার কারণ জানতে চাইলো, ডাক্তার বলতেছিল যে আপনার যখন মাথা ব্যথা করে তখন আপনি আপনার যখন চোখে প্রেশার দিয়ে বেশি কাজ করে তখন গিয়ে দেখা গেছে যে আপনার মাথা ব্যথাটা আরও প্রকোপ হয়। এটা হয়, সাধারণভাবে এটা হয়। তো তখন কইতেছে আমি অনলাইনে কাজ করি, আবার আমার একটা ছেলে আছে, ছেলের সাথে পড়াশোনার মানে সে তার ছেলের সাথে তার কথা অনুযায়ী সে তার ছেলের পড়াশোনার চাপটা সেও নাই। আল্লাহর কসম করে আপনারা কন্ত যে আপনারা আজ পর্যন্ত তিশারে দেখছেন কি না যে তার ছেলের সাথে একটা মিনিট সে বই নিয়ে বইছে? সে তো পড়াশোনার ও জানে না, তো সেইখানে সে তার ছেলেকে নিয়ে পড়তে বইল কেমনে? তার ছেলের জন্য তার ছেলেকে সময় দিতে হইলো কেমনে? তার ছেলেকে সময় দিতে যায় বই খাতা পড়ানোর সময় তার চোখটা খাইলো কেমনে? আল্লাহর কসম করে আপনারা একটু কন আমারে। এরকম ইতিহাস তো আপনারা দেখেনই না, যারা পুরাতন দর্শক আছেন তারা তো জীবনেও চোখে দেখেন নাই। আমি আমার লাইফে মানে ওদেরকে নিয়ে যতদিন পর্যন্ত আমি জুতা ঝাড়ু ঠ্যাঙ্গা মারি, আমি তো একদিনও দেখলাম না যে বই খাতা নিয়ে বইছে। এমনও হয়েছে তানজিলার পরীক্ষার সময়, মানে 8-এর পরীক্ষা, এই যে কি বলে JSC পরীক্ষা, তারপরে গিয়ে আরও কি পরীক্ষা জানি বলে ওই SSC পরীক্ষা, এই সময়গুলো তো দেখছি ওর গিয়ে নাচছে। এই যে লাস্ট যে ওর শাশুড়ি মারা গেছে, ওর শাশুড়ি মারা যাওয়ার আগে যে তানের যে পরীক্ষা ছিল, এই পরীক্ষার মধ্যেও সে গিয়া পদ্মার স্বরে রয়েছিল। তাহলে ও ওর সন্তানরে নিয়ে বইল কেমনে, ওর পোলারে নিয়ে ও পড়তে বহাইলো কেমনে, বা ও কি করলো কেমনে? ও তো নিজে পড়ালেখা জানে না, তো গান্ড মূর্খ। ওর যখন প্রথম বাপ্পি যখন ওরে ভাগায় নিয়ে আসছিল, কিছুদিন আগে যে কইলো না যে ফুপু শাশুড়ির বাসায় গেছে, ছাদের উপর উঠা করছে, ফটোশ্যুট করলো, কুষ্টিয়া কোন ফুপু শাশুড়ির বাসায় গেছে, এটা সেই ফুপু শাশুড়ির বাসা যে ফুপু শাশুড়ির বাসায় বাপ্পি তিশারে হাঙ্গা করে নিয়ে ওই বাসায় উঠছিল। কারণ বাপ্পির বাপে ওরে জায়গা দিতে চায় নাই, তিশারে জায়গা দিতে চায় নাই। তিশার সাথে যখন বিয়ের কথা বলছে, বাপ্পি যখন বলছে বিক্রমপুরের একটা মেয়ে আছে, বাপ্পির বাপে একদম নিষেধ করে দিছে যে না আমি এত দূর যাবো না। কই যেতে পারে না যে ওই নাস্তওয়ালির কাছে যাবো না, ডাইরেক্ট এরকম করে কইছে। বাপ্পির বাপ যখন বাপ্পি বিয়ে করছে তখন বাপ্পির বাপ মারে কইছে যে কি পাস জানি কি জানি সরি অনার্স পাস না জানি কি না, ও ইন্টার পাস না কি জানি 7th সেমিস্টার বা এরকম সামথিং কিছু আর কি বলছিল, মানে অনেক শিক্ষিত, হায়ার এডুকেটেড, বুঝছেন? তো যাই হোক, হায়ার এডুকেটেড না কোন ঠেঙ্গাটা হেঁটে তো আপনারা মানে জাতি জানি। তো এরপরে যখন ঝামেলা টমেলা সব কিছু পোয়া ওই বাপ্পির ফুপু বাপ্পির বাপের বাড়িতে যখন তুইলা দিছে, একদিন সকালে বা একদিন এরকম সামথিং যখন মানে মাইনা টুইনা নিছে বা কিছু, নাজমা বেগম বা বাপ্পির বাপে কইছিল যে আপনি বলছিল যে বাজারের লিস্টটা করতে, তিশারে বলছিল বাজারের লিস্টটা করতে। তো তখন তিশা আলুর জায়গায় হালু লেখছে, হালু। তো এইটা নিয়ে তখনই ধরা খেয়ে গেছে যে ও আসলে কতটুকু শিক্ষিত, কতটুকু পড়াশোনা ও জানে। তো আপনারা বুঝেন না যেখানে রেসপেক্ট কথাটারে রেসপেক্ট বানায় ফেলায়, আরও অনেক কিছু আছে। যাই হোক, গেল ওই সাবজেক্ট। ও নিজেও কিন্তু মাঝে মধ্যে বলে যে আমি পড়াশোনা করি নাই, হ্যাঁ মানে পড়াশোনা করে নাই। তখন কি ওই সিম্প্যাথি গেইন করার জন্য কতগুলো নাটক সাটক করে, ও নিজেই স্বীকার করে। এর মধ্যে আবার গিয়ে তানজিলার যখন ওই প্রথমবার বিজনেসটা যখন স্টার্ট করে, প্রথম যখন লাইভে আসে, তখনকে গিয়ে ওরে একজনে জিজ্ঞেস করছিল যে আপনি কত দূর পর্যন্ত পড়াশোনা করছেন? তখন বলছে যে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি। কি ব্যাক্কেল মার্কা মুরুক্ষ মার্কা মানুষ, কি মুরুক্ষ মার্কা জাতি। আমাদেরকে যখন কেউ জিজ্ঞেস করে বা আমরা যদি কাউকে জিজ্ঞেস করি যে এই তুমি এই পড়াশোনা করছো, যখন বলে যে হ্যাঁ করছি, কোথায় করতেছো বা কি বিষয়, তখন গিয়ে কিন্তু জিজ্ঞেস করা হয় কোন ডিপার্টমেন্টে, হ্যাঁ মানে এই সমস্ত কিছু সাধারণভাবেই কিন্তু আমরা একজন আরেকজনের জিজ্ঞেস করি। বা আমাদের যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি করো বা হ্যান ত্যান, তখন গিয়েও কিন্তু আমরা সেম কথাটাই বলি যে হ্যান করি ত্যান করি, যেটা সত্যি যে মানে যা করি সেটা আমরা বলি। তো এটাই তো নিয়ম। কিন্তু সেই সময় গিয়া ওনারা যারা প্রশ্ন করছিল তখনকার গিয়া
পাল্টা প্রশ্ন ওনারে মানে ওই মানুষটা তিশারে করতে পারে নাই। তার মানে চিন্তা করেন যে মানুষটা প্রশ্ন করছে সেই মানুষটাও কিন্তু অতটুক পর্যন্তই যায় নাই, মানে পড়াশোনার গণ্ডিটা পর্যন্ত সে পার করতে পারে নাই। তো যাই হোক, ওই ছোটো করতে চাইতেছি না। তো এখন কথা হইতেছে যে হ্যাঁ বলে পোলারে পড়াইতে গিয়ে হ্যাঁ বলে চোখ কান্না হয়েছে। পোলার মাস্টার পোলারে যে পড়াইতে আইতো ওই বাসিগন্ধা, ওই বেড়া পড়াইতে আইলে পরে সেই বেড়ারে বিছনার মধ্যে আড্ডা দিত, সেই বেড়ারে নিয়ে খাটের উপরে বয়ে সেই বেড়া মুড়ি চানাচুর মাখতো, তিশা কম্বলের মধ্যে ঠ্যাং ঢুকাইয়া খাইতো, ঠিক আছে। মানে আরেক বেড়ার হাতের মুড়ি চানাচুর মাখা হ্যাঁ খুব ভাল লাগতো, আরেক বেড়ার স্পর্শও তো তার ভাল লাগে, তাই না? তো সেই সময় গিয়া ওই মাস্টারের সাথে হ্যাঁ আড্ডা মারছে, মাস্টারও সেই মার্কা মারা, ছাত্রও মার্কা মারা, ছাত্রর মাও সেরকম মার্কা মারা। তো এই কাহিনী করছে। হ্যাঁ, তো সেখানে গিয়ে এখন আবার কেমনে কয় যে পোলারে সময় দিতে যায়, পোলারে পড়াইতে বইয়া, পোলারে হ্যান্ড করতে যায়, ত্যান করতে যাইয়া তার চোখে সমস্যা হয়েছে। তার চোখে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে গিয়া তার বয়সের জন্য হয়েছে। সরি, আমার কথা বলতে মানে প্রবলেম হইতেছে, যেহেতু ওই যে বললাম না খুসখুস একটা কাশির মতো ভিতর থেকে কেমন জানি একটা অনুভূতি হয়, সেটা একটু ওইটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো তার চোখের জ্যোতি কমে গেছে। তার প্রথম কথা হচ্ছে গিয়ে তার বয়স হয়েছে, এই বয়সের জন্য গিয়ে তার চোখের সমস্যা দেখা দিছে। প্লাস চোখের সমস্যাটা আরও পরে দেখা দিতেও পারতো, যেহেতু সে সারাদিন মোবাইল টিপে, ঘরের কোনো কাজবাজ করে না, একদিনে মোবাইলের স্ক্রিনের দিকে তাকায় থাকলে এমনিতেও চোখের সমস্যা হবে। সেই সাথে তার যে একটা বয়স হয়েছে, সে যে একটা বয়সের ভিতরে চইলা গেছে, এটাও তার একটা ওই যে কি বলে নমুনা। হ্যাঁ, তো এইটা নিয়ে সে এইটার দোষ না দিয়ে তার যে আসল বয়স কত সে এটা তো স্বীকারই করে নাই। তো সেখানে পোলার অজুহাত দেখায় যে পোলারে হ্যাঁ পড়তে বহায়, যে নিজে ক খ লিখতে পারে না সে গিয়ে আবার ক্লাস 8-এর একটা পোলারে পড়তে বহায়, মানে পড়ানোর চাপ দেয়। তো মিথ্যা কথা মিথ্যাই, মিথ্যা কোনো দিনও সত্য হয় না। আর ওই ডাক্তাররা বা যে ক্লিনিকে গেছে তারা তো আর এই সমস্ত ও যে কত বড় বাউড়া মহিলা, কত বড় ভণ্ড প্রতারক মহিলা, এইটা তো আর গিয়ে ওই ডক্টররা জানবে না, বা ওই আর বাহিরের মানুষ জানবে না। আমরা যারা ওদেরকে নিয়ে কাজ করি, আমরা যারা ওদেরকে ধুলাই লাথি উষ্টা দেই, আমরাই তো জানি, তাই না? তো সেখানে তার মানে অন্য মানুষ জানবে না। তো চাপাবাজি কইরা সেখান থেকে চলে আসছে। তো এরপরে আরেক ঘটনা, তিশার শাশুড়ির ঘর নাজমা বেগমের ঘরের থেকে গন্ধ বের হচ্ছে, রুমের থেকে গন্ধ বের হচ্ছে। রুম অপরিষ্কার ছিল, তা পারুল খালা গিয়া ঠিক করছে, পরিষ্কার করছে। আচ্ছা, পারুল খালা বলতেছিল যে রুমের মধ্যে পুরুষ মানুষ থাকলে গন্ধ করেই। প্রথম কথা হচ্ছে, পুরুষ মানুষ যদি রুমের মধ্যে থাকে, কোন রুমের মধ্যে রয়েছে? তার শাশুড়ির রুম তো মানে ফাতেহার মায়ের রুম তো আর ভাড়া দেয় নাই, সেই রুমে কারা থাকে? কেউই থাকে না, সেই রুম তো সবসময় দেখি বন্ধই থাকে। তো যাই হোক, ওই রুমের মধ্যে গিয়া কেউ থাকে না যেহেতু, তার মানে পুরুষ মানুষ কেউই থাকে না, গন্ধরও দরকার নেই। গন্ধ বলতে কিসের গন্ধ বুঝাইতেছি? যে এমনিতে যে ঘর অনেক দিন বন্ধ থাকলে যেরকম একটা গন্ধ থাকে সেরকম একটা গন্ধ। আর পুরুষ মানুষের যে কথাবার্তা বলতেছে যে পুরুষ মানুষের ভাড়া দে, মানে পুরুষ মানুষ থাকলে এরকমই হয়। প্রথম কথা আমি আপনাদেরকে বলি, যারা বাসা ভাড়া দেয় তারা আগে সব কিছু বিবেচনা করে যে আমি যে অমুক এই লোকটার কাছে ভাড়া দিব, এই লোকটা আসলে কীরকম, উনি কি করে। ঢাকা শহর যখন বাসা বাড়ি ভাড়া দেওয়া যায় বা ভাড়া দিতে দেয়, তখন কিন্তু সব কিছু খোঁজমোজ করে তারপরে গিয়ে বাসা ভাড়া দেয়, কারণ একটা অকারেন্সের একটা ব্যাপার স্যাপার কিন্তু সবসময় থাকে। তো সেই ক্ষেত্রে যদি ভালো ভাড়াটিয়া হয় ভাড়া দেয়, যদি ভালো না হয় কথায় কাজে বা মানুষের সাথে কথা বললেই তো বোঝা যায় যে কোন মানুষটা কি বা তার প্রফেশনটা কি। প্রফেশন দিয়ে কিন্তু অনেক সময় মানুষ চেনা যায়। তো যাই হোক, যখন বাপ্পি ভাড়া দিছে, যখন তিশা ভাড়া দিছে, তখন কি এগুলা দেখে ভাড়া দেয় নাই? আর ব্যাচেলার ভাড়া দিছে, যেহেতু তুই একটা ফ্যামিলি নিয়ে উপরে থাকোস, তো সেই ক্ষেত্রে তোর তো ব্যাচেলার ভাড়া দেওয়ার কোনো দরকারই নেই। তুই একজন কি দিবি? ফ্যামিলি ভাড়া দিবি। যদি ফ্যামিলি ভাড়া না দিতে তো তোর রুমটা খালি রাখতে, এমন না যে না খায় মরে যাবি গা, এমন তো আর না। তো ভাড়া দিছোস।
আর ওই যেই রুমটা মানে নাজমা বেগমের রুম, তো নাজমা বেগমের রুমের মধ্যে তালা দেওয়া থাকে, তো অপশন থাকে চাবি কার কাছে। বাপ্পিও ওই রুমে যায়, তিশাও ওই রুমে যায়। এখন এমনও হইতে পারে, হয় তিশা তো আগে নডিগিরির ব্যবসা করতো, তো এমনও হয় যে রাইতের আধারে, কারণ ওদের ওই বাহিরের ওই পাশ দিয়ে আবার একটা বারান্দা আছে, ওই বারান্দার গেট আছে, ওদিক দিয়ে আবার ঢুকানো যায় নাজমা বেগমের এই রুমে, বারান্দার দিক দিয়ে এই রুমে ঢুকানো যায়। হয় তিশা ওই রুমে কাউরে ভাড়া দেয়, বা নিজে যায়, যেহেতু নাইট ক্লাবের রানী, সেই গিয়ে মনোরঞ্জন করে, বা কেউ বাইরের থেকে কেউ কাউরে নিয়ে আসে। আর এমন যদি না হয় তাহলে বাপ্পি ওই ঘরে বয়ে নেশা পানি খায়, কারণ বাপ্পি যখন নেশা পানি খায়, যখন বুঝে নিত যে আসর বসে বাপ্পির সাথে যেই সমস্ত লোকেরা চলাফেরা করে, এটা যে সবাই ভালো তেমনটাও না। আরও যেহেতু ইট ভাটার লোক, তো ওই ইট ভাটার চিপায় বসে গাঞ্জা ডলে, গাঞ্জা, বুঝতে পারছেন? তো যাই হোক, তো না আমি এ কথা বলতাম না। দেখেন, বাপ্পির কাছে যাদের রুমের চাবি থাকে, বাপ্পি বা তিশার কাছে হচ্ছে গিয়ে নাজমা বেগমের ওই রুমের চাবি, ওই রুমে আর দ্বিতীয় কোনো ব্যক্তি ঢুকতে পারে না। হ্যাঁ, তো আমি ভাড়া দিছি এক পাশ, আমি তো আরেক পাশ ভাড়া দিইনি, সুতরাং আর ভাড়া দিছি বলতে কি, আমি রুম ভাড়া দিছি, আমি তো ডাইনিং ভাড়া দিইনি বা এমন কোনো কিছু না, ভাড়া দিছি, তাই না? আর ওনাদের বাথরুম তো বাহিরের দিকে, সুতরাং তো আমার তো ডাইনিংয়ে আসার কোনো দরকারই পড়ে না। আর যদি ভিতরেও আসে তাহলে তো এমন না যে তাদের করছে, কি বলে, তারা সব ব্যবহার করে। তাদের বাথরুমে আসা লাগলে বাথরুমে আসে, তারপরে তারা রুমে যায়, তাদের রুমে কাজ থাকে, তারা তো আর সারাদিন এসে এখানে বসে থাকে না। তো এই হচ্ছে গিয়ে কথা, চাবি যার কাছে আছে ওই নেশা পানি হেরাই করছে। পারুল খালা যে কইতাছে, আস্তে আস্তে করে কইতাছে যে আশেপাশের মানুষ শুনবে, বাপ্পির কাছে গেছে, বাপ্পির কাছে চাবি নেই। হ্যাঁ, বাপ্পির কাছে চাবি নেই, কিসের চাবি চাইতে গেছে? হ্যাঁ, মনে হয় ওই ঘরে টরে, যাই হোক। তো যেটা কইতাছিলাম যে ওই ঘরের চাবি বাপ্পির কাছেই থাকে, তিশার কাছেই থাকে, সুতরাং ওইখানে বাইরের মানুষ প্রবেশ করার কোনো প্রশ্নই আসে না, কথাই নেই। আর এমনও হইতে পারে যে বাপ্পির পোলায় হয়তো ঘরের চাবি নিয়ে কোনো মাইয়া মানুষে আছে না আশেপাশের, ওই যে লিমিয়া, সিমিয়া, ও সামিয়া, তারপরে ছায়া, পেটিকোট, ব্লাউজ, এরা আছে না, বাপ্পির পোলা কোন সময় না কোন সময় কারে ঘরে আইনা এরকম কাম কাজ করছে আল্লাহ জানে। কারণ ওর তো নাই, ও তো হইতেছে গিয়ে পাকনা, মানে কি কমো, ও এমন পাকনা, ওরে আল্লাহ, এই বয়সে যে পোলাপান এত পাকনা হয় আমি আসলে জানতাম না। কোন দিন দেখেন বাপ্পিরে জানি দাদা বানায় হালায়, তিশার দাদি বানায় হালায়, মানে বাপ হয়ে যায় অলরেডি, মানে এই তো প্রচারণা চলতেছিলই। আর এটা করছিল তিশা, এই ব্যবস্থা তিশা করছিল। কেন করছিল? কারণ ও যখন জানে যে ওর পোলার এরকম চরিত্র খারাপ বা ওর পোলা এরকম ভালো না, তো তখনই গিয়ে কিন্তু ওই যে উঠতি বয়সের মেয়েগুলোর সাথে কিন্তু ওর পোলারে চলাফেরা করানোর দরকার ছিল না। আপনারা দেখছেন ইতিমধ্যে কার কথা কইতাছি, পাপিয়ার মাইয়া, তারপরে গিয়া ওই কামের বেটি ইতির মাইয়া, এগুলোর দিয়ে কিন্তু ওই তিশার পেজের মনিটাইজেশন ওপেন করাইছে, সেই সাথে গিয়ে এদেরকে দিয়ে কিন্তু ভিডিও বানাই নিছে। তো তিশা যার সাথে মিলে লসের জন্য মিলে না, লাভের জন্যই মিলে। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।